তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে পুলিশের মোরাল কিভাবে সেখানে ভেঙে পড়েছে, এবং রিমান্ডের বাইরে আমরা বিভিন্ন কমেন্ট শুনতাম পুলিশদের মধ্যে, তারা কিন্তু সিরিয়াস নার্ভাস ছিল। এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, পুলিশ জনতার প্রতিরোধের শিকার হচ্ছে, এগুলো নিয়ে তারা খুবই খুবই বিচলিত ছিল, এবং পুলিশের ড্রেস পরে কেউ বাইরে যেতে চাইতো না একা। রাশেদ কিছুটা বলেছে, সেই সময় আমাদের স্ট্র্যাটেজি ছিল আমরা টেলিফোন এক জায়গায় রাখতাম, সারাদিন আমরা আন্দোলনের মধ্যে থাকতাম, আমাদেরকে যাতে মানুষ ভিজিবল দেখে, রাজপথে দেখে, কারণ নেতাদেরকে যদি রাজপথে না দেখে তাহলে কিন্তু আন্দোলন ফল করবে। আমরা এক ধরনের পুলিশের সাথে এক ধরনের কানামাছি খেলতাম। পল্টনে এই মিছিল করলাম, এরপরে চলে যাচ্ছে হয়তো ধানমন্ডি, এরপরে হয়তো চলে যাচ্ছে রামপুরা, মানে কোথাও আমরা সেই সময়টা এমন ছিল না যে আমরা কোথাও আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি ছিলাম। আমরা পুলিশের মেকানিজমটা জানতাম যে তারা যদি জানে যে এখানে নূর আছে, তাহলে নূরকে গ্রেফতার করার জন্য সে মুভ করতে করতে, তার আয়োজন করতে করতে তার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পরে যখন পুলিশ আমাদেরকে গ্রেফতার করলো, তারা আমাদেরকে কিন্তু এই স্মৃতিগুলো বলেছে যে ভাই আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা যাই, যেখানে ইনফরমেশন পেয়ে গিয়েছি দেখি যে সেখানে আপনারা নাই, আপনারা এইগুলো শিখলেন কোথায়? আমরা তো 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে সারা এই 17 বছর 15 বছর আমরা আন্দোলন এভাবেই তো আমাদেরকে চালাতে হয়েছে, করতে হয়েছে। কতবার আমাদের এই ধরনের ঘর ছেড়ে নানা কৌশলে এই আন্দোলন করতে হয়েছে। আমরা যখন 19 তারিখে প্রেস ক্লাবের সামনে অনেকেই গুলিবিদ্ধ হলাম, হাসপাতালে যাওয়ার পর আমরা দেখলাম যে কোনো হাসপাতালে আমাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। যে প্লেটগুলো ছিল আমাদের, প্লেটগুলো বের করা যায় নাই, ফলে ঘন ঘন জ্বর আসছিল। তো লাস্ট আমি একদিন এক হাসপাতালে থাকতাম, লাস্ট গিয়ে মিরপুর ডিওএইচএসে আমাদের দলের একজন নেতা কর্নেল হেলাল দিদার ভাই, ওনার বাসায় গিয়ে আমি উঠলাম। সেখানে গিয়ে আমার খুব জ্বর আসলো। আমাদের কৌশল ছিল যে আমরা এক রাতে এক বাসায় থাকতাম, অন্য বাসায় সেখান থেকে আবার শিফট করে ফেলতাম। সেদিন ওখানে থাকার পরে যখন জ্বর আসলো, আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে সেই বাসায় 2 রাত ছিলাম। পরের রাতটা ডাক্তাররা আমাকে এসেছিল নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে আজকে খারাপ লাগতেছে, থাক, আমি ঘুমের ওষুধ খেয়েই শুয়ে পড়েছিলাম। রাত 1টার দিকেই তখন টের পেলাম যে একটা যৌথ বাহিনী তারা ঘেরাও করেছে। তো সৌভাগ্য ছিল যেহেতু মিরপুর ডিওএইচএস সেটা আর্মির একটা এলাকা, ফলে যখন সেখানে যৌথ বাহিনী এসেছে সাথে সাথে ওই ডিওএইচএস এলাকার সিকিউরিটিরাও চলে এসেছে। ফলে আমাদেরকে গ্রেফতার করে গুম করার বা না জানানোর কোনো সুযোগ ছিল না। আর ওই এলাকাটা সিসিটিভি ক্যামেরা ছিল প্রচুরভাবে। আর যেহেতু আমি একজন সাবেক একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বাসায় ছিলাম, ফলে সেখানে বাধ্য হয়ে তাদেরকে এক ধরনের নর্মস, এক ধরনের ভদ্রতা দেখাতে হয়েছে। তো সেজন্য আমি শুরু থেকেই এতটুকু জায়গায় ছিলাম যে আমার গ্রেফতারের প্রথম থেকেই সেটা আমার পরিবার বা এটা বিভিন্ন জায়গায় জানাজানি হয়েছে। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা সেফ গার্ড হয়েছে, আমাদেরকে অন্যভাবে ট্রিট করার আর সুযোগ পায় না। সম্ভবত আমি যেদিন গ্রেফতার হয়েছি তার পরের দিনই পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে গ্রেফতারের, যেটা আমাকে রিমান্ডে বারবার জিজ্ঞেস করলো যে আপনার খবর পিনাকির কাছে গেল কীভাবে। যাই হোক, এই স্মৃতি আমাদের কাছে মুখ্য না। আমরা এই ধরনের জেল স্মৃতি আমাদের অনেক আছে। আমার কাছে 2টো টার্নিং পয়েন্ট আছে। 5 দিন রিমান্ডে ছিলাম। প্রথম 2 দিন ছিলাম খুব টাফ রিমান্ড, মানে টেলিফোন ধরে ধরে জিজ্ঞাসাবাদ। এটা সত্য যে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে, ওই ধরনের কোনো খারাপ গালিগালাজ বা শারীরিক নির্যাতন করা হয় না। একটা নির্যাতন করা হয়েছে, সেটা হচ্ছে সামনে বসে ধূমপান করতো তারা আমাদের সামনে বসিয়ে রেখে, এবং সব জুনিয়র ছেলেপেলেরা, বেশিরভাগই আমাদের ইউনিভার্সিটির ছোট ভাইটাই হবে। তো এটা যেহেতু আমার একটু লাং ইনফেকশন আছে, এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল, খুব কষ্ট ছিল। আমার ঘন ঘন কাশি হতো, কিন্তু খুব কষ্ট পেতাম যে এরা এত অভদ্র যে একসাথে 7-8 জন বসে সামনে সিগারেট খেত আর বিভিন্ন প্রশ্ন করত। দ্বিতীয় দিন তৃতীয় দিন তারা বিভিন্ন ভিডিও দেখাতো যে দেখেন এইভাবে করা হয়েছে, এভাবে করা হয়েছে, আমরা ছাড়বো না, নানা রকম থ্রেট করতো।
নানা রকমের হুমকি দিত এবং বলতো এগুলো আপনারা কেউ বাঁচবেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম যে তৃতীয় বা চতুর্থ দিন থেকে আস্তে আস্তে বদলা শুরু করলো, তাদের সিগারেট খাওয়া বন্ধ হলো এবং আপ্যায়ন, আলাপচারিতা সবকিছু, এবং শেষ পর্যায়ে তারা বলছে যে এটা একটা সমাধান কোথা যায় কিনা। একদিন তাদের সব বড় অফিসাররা সবাই আসলেন, এসে বললেন যে আপনারা চাইলে একটা সমাধান করতে পারেন। তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে পুলিশের মোরাল কিভাবে সেখানে ভেঙে পড়েছে, এবং রিমান্ডের বাইরে আমরা বিভিন্ন কমেন্ট শুনতাম পুলিশদের মধ্যে, তারা কিন্তু সিরিয়াস নার্ভাস ছিল। এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, পুলিশ জনতার প্রতিরোধের শিকার হচ্ছে, এগুলো নিয়ে তারা খুবই খুবই বিচলিত ছিল, এবং পুলিশের ড্রেস পরে কেউ বাইরে যেতে চাইতো না একা। তো এই জায়গায় আমরা দেখলাম যে লাস্টে এসে তারা কিভাবে ভেঙে পড়েছে, এবং যেদিন আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে সেদিন তো একেবারে ভয়ানক অবস্থা, পুলিশ টুলিশ সব নাই, আমাদের অনেকটা মানে একদম সিঙ্গেল অবস্থায় জেলখানায় যেতে হয়েছে।